বিবাদ ও সংঘর্ষ ঘিরে এখনো থমথমে খাগড়াছড়ি। আমার একটাই প্রশ্ন, পাহাড়ে কেন সেনা শাসন দেওয়া হয়েছে? কি কারণে দেওয়া হয়েছে? সেনা শাসন কেন আমাদের পাহাড়ে বসানো হয়েছে? যে বিজিবি আমরা সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত আছি, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা করে যাচ্ছি। তো আমাদের এই পার্বত্য এলাকায় যে কিছু মহল তারা ষড়যন্ত্র করে অথবা বিভিন্ন কারণে এই এলাকাটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো এটা প্রতিহত করার জন্য বেসামরিক প্রশাসন, সেনাবাহিনী যেভাবে আমাদেরকে সহযোগিতা চাচ্ছে, আমরা তাদের পাশে আছি। চট্টগ্রাম নিয়ে বাংলাদেশ রক্তাক্ত যুদ্ধ করছে, এই জনপদে যুদ্ধ থামছে, কিন্তু সাইজাপাত তুষের মতো এক আগুন থেকে থেকে জ্বলতেছে। পাহাড় আর সমতলের জনগোষ্ঠীর মধ্যে সন্দেহ আর অবিশ্বাসের বাতাস লঘু হইয়া যায় নাই। আমি মাঝে মাঝে ভাবি, যারা রাষ্ট্র চালায় তারা কি আদৌ সমস্যাগুলো নিয়ে ভাবেন? কিভাবে এটা সমাধান করা যায় এটা নিয়ে ভাবেন? ভাবলে, আন্তরিকভাবে চেষ্টা করলে তো এই সমস্যা একেবারে দূর না হোক, অনেকটা তো সহনীয় করে ফেলা যায়। রাষ্ট্র সবসময় অপদার্থরা চালায়, তাই কখনো আমরা ভাবতেই পারি না সমস্যাকে দূর করতে হলে কি কি কাজ করতে হবে, কিভাবে সৃজনশীলভাবে সমস্যার সমাধান করতে হবে। আজ আমি পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে আলাপ করব। আমার আলাপে সব সমস্যার সমাধান থাকবে না, তবে অন্তত একটা বড় সমস্যার সমাধানের বিষয়ে আলাপ করব। আশা করি বাংলাদেশের আপামর জনসাধারণ, সমতল এবং পাহাড়ের জনগণ আমার এই আলাপটাকে গ্রহণ করবেন। আসেন আল্লাহর নামে শুরু করি। এখন আলাপ হইতেছে আদিবাসী না উপজাতি, এই বিষয় নিয়ে। আমি আলাপে এখনই ঢুকবো না, একটু কাজ করব আমার এপিসোডের একদম শেষ দিকে। আমার মতে সমস্যার মূলটা এই জায়গায় না, মূলটা মূলত দুইটা জায়গায়, একটা স্থানীয় আর একটা আন্তর্জাতিক। আবার উত্তাল, শান্ত সবুজ পাহাড়ের ভাজে ভাজে এখন কেবল বারুদের গন্ধ, অবিশ্বাস আর চাপ আতঙ্ক। সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড, ধর্ষণ, অপহরণ এবং রাজনৈতিক উত্তেজনার ঘটনায় এই অঞ্চলের পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। তবে এবারের সংকট শুধু পাহাড়ের পুরনো জাতিগত সংঘাতের পুনরাবৃত্তি মনে হচ্ছে না, বরং একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া সবশেষ উত্তাল পরিস্থিতির সঙ্গে জড়িয়ে গেছে বহুমাত্রিক কিছু বিষয়। বাংলাদেশি নিরাপত্তা বাহিনী অস্থিরতার প্রধান দায় ইউপিডিএফ এর উপর চাপিয়েছে। সেনাবাহিনী একে দেখছে পাহাড়ি বাঙালি দাঙ্গা বাঁধানোর বড় ধরনের ষড়যন্ত্র হিসেবে, যার জন্য বহিরাগত সন্ত্রাসীদের দেশীয় অস্ত্র সরবরাহ করা হচ্ছে। তবে সেনাবাহিনীর এই বিবৃতির একদিন পরেই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিষয়টিকে আঞ্চলিক ভূ রাজনীতির দিকে ঠেলে দিয়েছে। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করার যে পরিকল্পনা করছে, এটি একটা বড় হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতের বিরুদ্ধে বড় অঙ্কের যুদ্ধ প্রচেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি কি আদৌ কোনোভাবে সম্ভবপর হবে, সেটি জানাতে চলেছি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে। তাই দর্শক, চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। অবস্থা ভাই, খাগড়াছড়ির ব্যাপারে কিছু জানেন কিনা একটু জানান কাইন্ডলি, কারণ খাগড়াছড়িতে নাকি খুব ম্যাসাকার চলতেছে। তো আমি এটা নিয়ে একটু তথ্য নেওয়ার চেষ্টা করলাম, বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে যতটুকু পেয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তবে অবস্থা খুব একটা ভালো না। খাগড়াছড়ি আপডেট পর্দার আড়ালে কি চলছে? খাগড়াছড়ি পার্বত্য জেলার গত 2 দিনের অবরোধ ও পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষ ও জেলা জুড়ে 144 ধারা জারির প্রকৃত তথ্য ইউনূসের পালিত বাংলা মিডিয়া তুলে ধরছে না। নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, খাগড়াছড়ি জেলার সর্বত্র 144 ধারা জারি করা হয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ও বিজিবি কমান্ডারকে বলা হয়েছে। একই নির্দেশনা ডিসি ও এসপি দেরকেও দেওয়া হয়েছে। গুইমারা ও দীঘিনালা উপজেলার অবস্থা খুবই খারাপ। সেখানে সেনাবাহিনী ও বাঙালিদের সাথে পাহাড়িদের সংঘর্ষ হয়েছে। সেনাবাহিনীর 15 জনের অধিক সদস্য আহত, পাহাড়িদের প্রায় 60+ আহত, এর মধ্যে অনেকেই গুলিবিদ্ধ, এখনো হাসপাতালে নেওয়া যায়নি। মানে গতকাল রাতের তথ্য পর্যন্ত আমি বলতেছি। গুইমারার রামসু বাজারে মারমাদের 30টির মতো দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। খাগড়াছড়ি সদরে 80টির মতো ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে। এছাড়াও গুইমারা উপজেলায় বাঙালি ও পাহাড়িদের মধ্যে বহু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়েছে। গুইমারা ও দীঘিনালা উপজেলায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। পাহাড়িদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টগুলো ডাউন করা হচ্ছে, যেন নির্যাতনের কোনো তথ্য বাইরে না আসে। চট্টগ্রাম থেকে অতিরিক্ত সেনা সদস্য খাগড়াছড়ি পৌঁছেছে। গুইমারা উপজেলায় সকল সিভিল সরকারি কর্মচারীদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আরাকান আর্মির হামলার আশঙ্কায় নাগখৈছড়ি ও আলীকদম উপজেলা সীমান্তে বিজিবির সদস্য বৃদ্ধি করা হয়েছে এবং সেনাবাহিনীকে সেখানে মুভ করানো হয়েছে। এইটুক ছিল খাগড়াছড়ি থেকে প্রাপ্ত তথ্য এবং এটাই একদম সলিড ইনফরমেশন। যেহেতু ইউনূসের বায়াসড মিডিয়া, নিয়ন্ত্রিত মিডিয়াগুলো আপনাদের সামনে তুলে ধরবেন, একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। সেনাবাহিনীর উপর হামলা হয়েছে, তবে সিভিলিয়ানদের উপর অনেক হামলা হয়েছে। অনেকগুলো ফুটেজ আমার কাছে আছে, বাট এগুলো দেখাইতে গেলে ইউটিউব আমাকে রেস্ট্রিকশন দিয়ে দেবে। অনেকের রক্তের ছবি, অনেকের এখানে মার খেয়েছে, এখানে মার খেয়েছে, মাথা থেতলে গেছে, চোখ উপড়ে গেছে, অনেকের পিঠে গুলি লেগেছে, হাতে পায়ে গুলি লেগেছে। এগুলো ফুটেজ তো আসলে দেখাইতে পারবো না, দেখাইতে গেলে ইউটিউব কমিউনিটি আমাকে রেস্ট্রিকশন করে দেবে অথবা কন্টেন্ট সরাই দিবে। তো যাই হোক, এদের উপর নিশ্চিত থাকেন
পাহাড়িদের উপর চরম নির্যাতন চলতেছে, সেটেলার বাঙালি এবং সেখানকার প্রশাসন সম্মিলিতভাবে ইউনুস গংয়ের পরিচালনায় সেটাকে অপারেশন সেখানে চালাচ্ছে। তবে হয়তোবা পাহাড়ে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্য প্রথম দিকের ধাপ হিসেবে এটা চলতেছে, বলা যায় না, আসলে হতে পারে যে কোনো কিছু। দেখা যাক এখন আসলে কি হয়, 2 দিনের মধ্যে আরো বিস্তারিত আপডেট পাবেন। তবে আমার কেন জানি মনে হচ্ছে এই পাহাড়ের ঝামেলার মধ্য দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ হয়ে গেল। থামছে, কিন্তু সাইজাপাত তুষের মতো এক আগুন থেকে থেকে জ্বলতেছে। পাহাড় আর সমতলের জনগোষ্ঠীর মধ্যে সন্দেহ আর অবিশ্বাসের বাতাস লঘু হইয়া যায় নাই। আমি মাঝে মাঝে ভাবি, যারা রাষ্ট্র চালায় তারা কি আদৌ সমস্যাগুলো নিয়ে ভাবেন, কিভাবে এটা সমাধান করা যায় এটা নিয়ে ভাবেন? ভাবলে, আন্তরিকভাবে চেষ্টা করলে তো এই সমস্যা একেবারে দূর না হোক, অনেকটা তো সহনীয় করে ফেলা যায়। রাষ্ট্র সবসময় অপদার্থরা চালায়, তাই কখনো আমরা ভাবতেই পারি না সমস্যাকে দূর করতে হলে কি কি কাজ করতে হবে, কিভাবে সৃজনশীলভাবে সমস্যার সমাধান করতে হবে। আজ আমি পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে আলাপ করবো। আমার আলাপে সব সমস্যার সমাধান থাকবে না, তবে অন্তত একটা বড় সমস্যার সমাধানের বিষয়ে আলাপ করব। আশা করি বাংলাদেশের আপামর জনসাধারণ, সমতল এবং পাহাড়ের জনগণ আমার এই আলাপটাকে গ্রহণ করবেন। আসেন আল্লাহর নামে শুরু করি। এখন আলাপ হইতেছে আদিবাসী না উপজাতি এই বিষয় নিয়ে। আমি আলাপে এখনই ঢুকবো না, একটু কাজ করব আমার এপিসোডের একদম শেষ দিকে। আমার মতে সমস্যার মূলটা এই জায়গায় না, মূলটা মূলত 2টা জায়গায়, একটা স্থানীয় আর একটা আন্তর্জাতিক। আন্তর্জাতিক বিষয়টা আমি প্রথমে আলোচনা করব, কারণ পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাপ করার সময় সেই আন্তর্জাতিক প্রবলেমটা, সমস্যাটা, যেখানে ভারত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটারে মাথায় রাখলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং সমাধানের পথটা ভাবতেও সুবিধা হবে। আসেন এই 2টা বিষয় কি পূর্ব পাকিস্তানকে দেশটার রাজনৈতিক মূল অংশ থেকে বিচ্ছিন্ন করবে। তো ভারত এইটার উল্টা কর্মসূচি নেয় যে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে বিচ্ছিন্ন করবে, এবং এই কর্মসূচি নিয়ে আগে যেতে থাকে। এবং এইটা নিয়ে আগে যাওয়ার জন্য তাদের গোয়েন্দা মানে রকে সবুজ সংকেত দেয় ভারতীয় নীতি নির্ধারকেরা। অনেক পরে ভারতের গোয়েন্দা সংস্থা র, তার কর্মকর্তা বি রমন এই সম্পর্কে বলছেন যে এই যে পূর্ব পাকিস্তান থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আইএসআইয়ের চালানো কার্যক্রমের অবসান ঘটাইতে ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের বাংলা ভাষীদেরকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া এবং বাংলাদেশ নামে একটা পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সহায়তা করতে হবে, এই সিদ্ধান্ত নেয়। এটা বি রমনের বই লেখা আছে। তো ভারতীয় তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংশ্লিষ্টতার একটা বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো। এই বিশেষ বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। জেনারেল উবান ছিল এই ফোর্সের প্রথম ইন্সপেক্টর জেনারেল। 1962 সালের শেষ দিকে এই ফোর্সটা গড়ে উঠছিল। 71 সালে এই জেনারেল উবানি ছিলেন মুজিব বাহিনীর প্রশিক্ষক। মুজিব বাহিনী কি জানেন তো? ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগের যৌথ গেরিলা বাহিনী। এরা কিন্তু যুদ্ধ করেনি, আর আজকে তারা মুক্তিযুদ্ধের সিপাহসালার হয়ে গেছে। শুধু তাই না, উবান ছিল রক্ষী বাহিনীর প্রশিক্ষক। তাইলে বুঝতে পারতেছেন তো যে ইন্ডিয়ার প্ল্যানটা কি এবং কিভাবে সে প্ল্যানগুলো সাজাচ্ছে তার আশেপাশে। এবং পার্বত্য চট্টগ্রামে যখন 71-এর চূড়ান্ত অপারেশন হয়েছিল, তখন মুজিব বাহিনী না, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স নামে ওই আনকনভেনশনাল বাহিনীকেও ভারতীয়রা পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকায় দেয়। এবং এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স অনেক দিন থাকে, এমনকি 1975 পর্যন্ত থাকে পার্বত্য চট্টগ্রামে। তো এই ফোর্সের দায়িত্ব কি ছিল? যে পার্বত্য চট্টগ্রামে যে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী আছে তাদেরকে খুঁজে বের করে এবং নিশ্চিহ্ন করা। এখানেই শেষ না, এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনী পার্বত্য চট্টগ্রাম দিয়ে যখন অভিযান শুরু করে, এটা নভেম্বরের শেষ দিকে। এরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে প্রবেশ করে নভেম্বরের শেষে। একদল চাকমা তাদেরকে অভ্যর্থনা জানাইতে যায়, হ্যাঁ, মনে করছে তাদের মুক্ত করতে আসছে। এই জন্য একটা খাসিও নিয়ে গেছিল বেচারারা। আহারে, মুজিব বাহিনী ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এই সদস্যদের খাসিটা নিছে, কিন্তু অভ্যর্থনাকারী সবাইকে হত্যা করছিল। তারপর তারা পানছড়ি পাহাড় গ্রামগুলোতে হামলা শুরু করে, বাড়িঘর লুটপাট করে, আগুন লাগাই দেয়, সামনে যাকে পায় তাকেই হত্যা করে এবং মেয়েদেরকে ধর্ষণ করে। তাদের হামলায় পানছড়িতে ওই দিনই নিহত হয়েছিল 32 জন নিরীহ পাহাড়ি। তারপর তারা পানছড়ি থেকে খাগড়াছড়ির দিকে রওনা হয় এবং যাওয়ার পথে 176টা বাড়িঘর জ্বালায় দেয়। 14 ডিসেম্বরেও তারা 22 জনকে হত্যা করে। এই ছিল আওয়ামী লীগের মুজিব বাহিনীর মুক্তিযুদ্ধ। এটাই তাদের কন্ট্রিবিউশন। বাংলাদেশ থেকে ভারতীয় সামরিক বাহিনী চলে যাওয়ার সময় তাদের সেনাবাহিনীর স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সকে রেখে দেওয়া হয় কক্সবাজারে। 72 সালের জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালায়, তারপরে তারা প্রত্যাবর্তন করে। কিন্তু সবাই যে চলে গেছিল তা কিন্তু না, কারণ মুজিব যেদিন জয় বাংলা হয় না 1975-এ, ওই সময় পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালানো একটা ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়। রেকর্ডের ভাই, মুজিব মূলত পার্বত্য চট্টগ্রামকে ভারতের হাতে তুলে দিছে। ইন্ডিয়ার একটা দুর্বল জায়গা আছে চিকেন নেক, তাই না? আপনারা জানেন, যেটা দখল নিতে পারলে 7 সিস্টার জয় বাংলা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ইন্ডিয়া সেটা নিয়ে সবসময় একটা প্যারার মধ্যে থাকে। আমাদের একটা উইক জায়গা আছে, সেটা হচ্ছে ফেনী, যা আমাদের বাংলাদেশ মূল ভূখণ্ডের সাথে পার্বত্য চট্টগ্রামকে যুক্ত করছে। ওই জায়গা দিয়া পার্বত্য চট্টগ্রামকে যদি আলাদা করে দিতে পারে ইন্ডিয়া, তাহলে চিকেন নেক নিয়ে তার না ভাবলেও চলবে, মুফতে একটা সমুদ্র বন্দর পাওয়া যাবে। তাই সে পার্বত্য চট্টগ্রামের সবসময় বিচ্ছিন্নতাবাদীদেরকে অকাতরে সাপোর্ট দেয়, শান্তি বাহিনীকে সাপোর্ট দিচ্ছে, কুকিজিনদের সাপোর্ট দেয়। তারা জানে পার্বত্য চট্টগ্রাম যদি বিচ্ছিন্ন হয়, আলাদা রাষ্ট্র হয়ও, তাইলে এই ল্যান্ড লক একটা অতি অল্প জনগোষ্ঠীর ভূখণ্ডের ইন্ডিয়ার উপরে সর্বাংশ, এটা ভারতের ষড়যন্ত্র। ভারতের ষড়যন্ত্র যদি আমরা পা দিই, তাহলে অচিরে আমরা এই পার্বত্য চট্টগ্রাম থেকে বিলুপ্ত হয়ে যাব। এই পার্বত্য চট্টগ্রামের বাঙালি অবাঙালি কেন্দ্রিক যে সংঘাত চলছে, এই সংঘাত আমাদের দেশীয় কোনো ষড়যন্ত্রের ফসল নয়, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল। সে আন্তর্জাতিক ষড়যন্ত্রকে আমরা যদি বুঝতে না পারি, আমরা যদি ধরতে না পারি, তাহলে আমার এই পার্বত্য চট্টগ্রাম বছরের পর বছর, দিনের পর দিন এভাবে
আগুন জ্বলতে থাকবে। এই আগুনকে আমরা নিভাতে চাই। আমরা যদি নিভাতে চাই, আমাদেরকে একসাথে একযোগে এই অবৈধ অস্ত্রধারী আঞ্চলিক সংগঠনগুলোকে পার্বত্য চট্টগ্রাম থেকে বয়কট ঘোষণা করতে হবে। আমরা যদি বয়কট ঘোষণা করে, আমরা যদি সবাই মিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, ত্রিপুরা, টনচঙ্গা, ম্রো, শাক, খিয়াং, খুমি, বং, লুসাই, পাংখোয়া সবাই মিলে যদি আমরা তাদেরকে প্রতিহত করতে পারি, তবে পাহাড়ের এই অশান্তি কমবে। পাহাড়ে এই যে বাবার কান্না, মায়ের কান্না, বোনের কান্না, বউয়ের কান্না, এখান থেকে আমরা রেহাই পাবো। তার আগ পর্যন্ত তারা আমাদেরকে ব্যবহার করে এই পাহাড়টাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য বারে বারে পায়তারা করবে, পায়তারা করে যাচ্ছে। বাংলাদেশের যে সকল শান্তিপ্রিয় আপমর জনগণ রয়েছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এগিয়ে আসুন। আমরা গুটি কয়েক এই আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে বারে বারে আক্রমণ করে মেরে ফেলার জন্য পায়তারা করছে। আমরা অনিরাপত্তাহীনতায় ভুগছি, তারপরও দেশকে ভালোবাসি বলে এই